প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলোতে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকা সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। উপকূল অতিক্রমের সময় খেপুপাড়া ও পটুয়াখালীতে ঘন্টায় সর্বোচ্চ 111 কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বয়ে যায়। সকাল 9টার পর আরও দুর্বল হয়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল। শক্তি হারিয়ে রূপ নেয় স্থল নিম্নচাপে। উপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে নিম্নচাপটির কেন্দ্র ঢাকা বিভাগ অতিক্রম করে সিলেটের দিকে অগ্রসর হবে। এ সময় ঝোড়ো বাতাস ও প্রচুর বৃষ্টির পূর্বাভাস আছে। মঙ্গলবার বিকেল থেকে দেশের কিছু কিছু এলাকার আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। তবে ঘূর্ণিঝড়ের রেশ পুরোপুরি কাটতে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। রিমালের প্রভাবে রাজধানীতেও হচ্ছে মুষলধারে বৃষ্টি, তাই জলাবদ্ধতাও দেখা দিয়েছে অনেক এলাকায়। ঢাকার অবস্থা জানাবেন সহকর্মী নাদিয়া শারমিন এবং আবহাওয়া পরিস্থিতির বিস্তারিতও জানবো আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়াও আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে। নাদিয়া, আপনি এখন কোন এলাকায় আছেন, সেখানকার এবং অন্য যেসব এলাকার পরিস্থিতি দেখেছেন সবশেষ খবর জানাবেন। জলাবদ্ধতার কি অবস্থা, কোন কোন এলাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ? ধন্যবাদ। আমি আছি শান্তিনগর এলাকায়। শান্তিনগর এলাকায় বলা যায় একরকম বন্যাই হয়ে গেছে। এখানে যে পানির পরিমাণ এবং পানি ক্রমাগত বাড়ছে এবং এই ঝড় যে কমছে তাও না, ঝড়ের গতিবেগ এই মুহূর্তে বেশ অনেকটাই এখানে, এবং এই ঝড়ের কারণে কিন্তু এখান থেকে মানুষ যে ছাতা নিয়ে যাবে সেই সুযোগও নেই, ছাতাগুলো ভেঙে যাচ্ছে। আর মানুষ যারা এখান থেকে যাওয়া আসা করছে তাদের বেশ একটা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং বড় একটা অংশ জুড়ে শুধু পানি জমে রয়েছে এবং এই পানি জমে থাকা অংশটিতে মানুষ যখন বাসে ওঠার জন্য দাঁড়িয়ে আছে বা বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন অংশ দিয়ে বেঁচে বেরোনোর চেষ্টা করছে, তখন কিন্তু আসলে বিভিন্ন গর্ত বা অন্যান্য সমস্যার কারণে কখনো কখনো দেখা যাচ্ছে গাড়ি বা রিক্সা পড়ে যাচ্ছে, কখনো কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, সাধারণ মানুষও পড়ে যেতে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে মানুষ যারা অফিস ছুটি হয়েছে কিছুক্ষণ আগে, তাদের ভোগান্তিটা এই মুহূর্তে আসলে চরমে উঠেছে এবং তার পাশাপাশি যারা বিভিন্ন কারণে বেরিয়েছিলেন তাদের প্রত্যেকেই প্রচণ্ড একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এবং এই বিশেষ করে আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেহেতু পানিতে গাড়ি আটকে যাচ্ছে, সিএনজি বা অন্যান্য যে যানবাহনগুলো একটু নিচু রয়েছে তারা আটকে যাচ্ছে এবং বাস যেগুলো রয়েছে সেগুলোও এর মধ্যে কিন্তু কম আসছে, যার কারণে যেই মানুষগুলো এই মুহূর্তে আসলে যাতায়াত করতে চায় তাদের জন্য রিক্সা ব্যবহার করতে হচ্ছে। আবার রিক্সাও সব জায়গায় যে চলছে বা চলতে পারছে তাও না, রিক্সার জায়গা থেকেও কিন্তু পানি জমে যাওয়ার কারণে এই রিক্সাগুলো টানতেও কিন্তু বেশ একটি সমস্যা হচ্ছে। কাজে রিক্সা ভাড়া বেড়ে গেছে, সিএনজি ভাড়া বেড়ে গেছে, যানবাহনগুলো রাস্তায় আটকে যাচ্ছে। সিএনজি আমরা দেখেছি কয়েকটি এই পানির মধ্যে আটকে গিয়েছে, যার কারণে শেষ পর্যন্ত হয়তো যাত্রী নামিয়ে তাদেরকে টেনে সরিয়ে অন্য জায়গায় নিতে হয়েছে। সব মিলিয়ে ভোগান্তি যে জায়গাটি সেটি কিন্তু চরমে। আপনি দেখছেন যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে আসলে তাদের পড়াশোনা বা অন্যান্য জায়গাতে ছেড়ে বেরিয়েছেন এবং তাদের স্কুল কলেজ ছুটি হওয়ার পরে এই ছেলেমেয়ে যারা যাচ্ছেন তাদের যে ভোগান্তিটা সেটাও কিন্তু খুব চরম। একটু যদি আমরা এদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। এই যে একেবারে ভিজে গেছেন দেখছি আপনি আসলে কোত্থেকে আসছেন এবং কি অবস্থা? আসছি, জি কলেজ থেকে আসছি। অনেক খারাপ অবস্থা বাইরে, কলেজে এক্সাম চলতেছে ইসের মধ্যে, বৃষ্টির মধ্যে। মেবি বন্ধ দেওয়া ভালো ছিল, তখন একটু কমই ছিল, তারপর আবার শুরু হয়েছে বৃষ্টি। বাসায় তো চলে যেতাম, মেট্রো দিয়ে চলে যেতাম, মেট্রো অফ, সেই কারণে একটু সমস্যা হয়ে গেছে বেশি। তো শুনছিলেন আসলে যে এই জায়গা থেকে কিন্তু মানুষের ভোগান্তির যে জায়গাটি সেটিও কিন্তু মারাত্মক হচ্ছে এবং সেই কারণে কিন্তু এই মানুষগুলো যারা এখানে রয়েছে তারা কিন্তু খুব। নাদিয়া, শান্তিনগরের অবস্থা আপনার মাধ্যমে আমরা দেখে নিচ্ছিলাম এবং ঢাকার বেশ কিছু এলাকায় পরিস্থিতিটা আসলে এমনই। আমরা ডক্টর শামীম হাসান ভূঁইয়ার সাথে টেলিফোনে যুক্ত হব এবং আবহাওয়ার পরবর্তী আরও কিছু পরিস্থিতিও তার কাছ থেকে জেনে নেব। ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আশা করি শুনতে পাচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। আমরা খবরে জানছিলাম আগামীকাল এবং কোথাও কোথাও আগামী পরশু পর্যন্ত রিমালের প্রভাবে ঝড় বৃষ্টি থাকতে পারে। দেশের কোন এলাকায় আবহাওয়া কখন নাগাদ স্বাভাবিক হবে জানাবেন, আর এখন থেকে শুরু করে পরশু পর্যন্ত কতটা ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে? আপনি যেমনটি বলছিলেন যে
আমাদের এটা মোটামুটি একেবারে মিডল পর্যায়ে রয়ে গেছে, অর্থাৎ যে ল্যান্ড ডিপ্রেশনটা রয়েছে এটা ঢাকার একেবারে ওপরে রয়েছে এবং সারা বাংলাদেশ এই ডিপ্রেশনের আওতায় আছে এবং এটা পরবর্তীতে সিলেটের দিকে আস্তে আস্তে উঠে যাবে এবং আগামীকাল রাতের পর থেকে এটা এই সকল জায়গায় এটা আওতামুক্ত থাকবে। রাতের পর থেকে এইগুলা ক্লিয়ার হয়ে যাবে। আর শুধুমাত্র সিলেটের এই অংশটা কালকে রাতেও থাকতে পারছে এবং পরবর্তীতে এটা আসাম, মেঘালয় এবং এই সকল এলাকায় উঠে, তবুও এটা আপনার কিন্তু ল্যান্ড লো হিসাবে থাকবে, অর্থাৎ একেবারে বিলীন হয়ে যাবে না। কাজেই ওই অঞ্চলে কিছু ময়েশ্চার থাকবে এবং ওই বৃষ্টিটা আবার ড্রেনেজ হয়ে কিন্তু বঙ্গোপসাগরে যাবে, বাংলাদেশের ভেতর দিয়ে ড্রেনেজ হয়ে এটা আবার বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। কাজেই এই পানি নিষ্কাশনের জন্য যে সমস্যাটা হতে পারে বাংলাদেশের ভেতর দিয়ে একটা বন্যার মতো হতে পারে। আর তাছাড়া এপ্রিল থেকে লাগাতার চলতে থাকা তাপপ্রবাহ কি এই ৩-৪ দিনের বিরতির পর আরো তীব্রভাবে ফিরে আসার শঙ্কা আছে? না, আমি ভালো মতো শুনতে পাইনি, আপনি আরেকটা একটু রিপিট করবেন কিনা? যে তাপপ্রবাহ চলছিল এপ্রিল থেকে, সেটার কথা জানতে চাচ্ছি যে এই ৩-৪ দিনের বিরতির পরে। হ্যাঁ, তাপপ্রবাহের যেটা বলছিলেন যে এটা অনেকদিনই ঠান্ডা হয়ে যাবে, 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে এবং এটা আপনার ফেরত আসার সম্ভাবনা একেবারে নাই এটা আমি বলবো না, কারণ জুন মাসে যখন বর্ষাকাল শুরু হবে এই সময় যদি কোনো লম্বা ড্রাই স্পেল থাকে, অর্থাৎ লম্বা সময় যদি বৃষ্টিবিহীন সময় থাকে, সেই ক্ষেত্রে গত বছর আমরা জুন মাসে দেখেছি 21 দিন একটা বর্ষা বৃষ্টি ছিল না। কাজেই এটা একদম বলা যাচ্ছে না যে আবার এই তাপ প্রবাহ আসবে কিনা। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য জেনে নিয়েছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়ার সাথে কথা হচ্ছিল এবং সহকর্মী নাদিয়া শারমিন আমাদের সাথে যুক্ত ছিলেন।